বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের কাজ ক্ষমতা ও শক্তির একটা অংশ আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় লেকচার। এই অংশে আমরা গত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করেছিলাম তারপর থেকে আরম্ভ করব। তোমরা অবশ্যই খাতা কলম রাখবে। আজকের আলোচনায় গাণিতিক ব্যাখ্যা থাকবে এবং এই গাণিতিক ব্যাখ্যাটুকু আমাদের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা কাজে লাগবে। আমরা প্রথমেই ওই ক্লাসের সূত্র ধরে আমরা গতিশক্তি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনায় যাব বিভব শক্তি। আলোচনার বিষয় হলো বিভব শক্তি। সংজ্ঞা: বিভব শক্তি কাকে বলে? কোনো একটি বস্তুকে একটা স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থায় আনলে বস্তুটি যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হবে বিভব শক্তি। এই বিভব শক্তি আমরা পরিমাপ করতে পারি। তোমরা এখনের যে পরিমাপের বিষয়টি এটি একটু মনোযোগের সাথে দেখবে এবং খাতায় লিখে রাখবে। যেমন এটা হলো আমার ভূমি, এখান থেকে এই উচ্চতায় এম ভরের একটা বস্তুকে রাখা হয়। এই জায়গায় যদি বস্তুটি স্থির থাকে, এটা যদি আমার এ বিন্দু হয়, এ বিন্দুতে বস্তুটি স্থির, এই অবস্থায় তার সমস্ত শক্তি বিভব শক্তি। এই শক্তির পরিমাণ ইপি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা, অর্থাৎ এম জি এস। তাহলে আমরা বুঝলাম যে এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতার এ অবস্থানে রাখা হয়েছে। এ অবস্থানে বস্তুটি স্থির, তাই তার সমস্ত শক্তি বিভব শক্তি। এই বিভব শক্তির পরিমাণ হবে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। তাহলে কই হলো আমাদের এখন এম জি এস। এখন খেয়াল করো, আমরা এটা ভাষাগতভাবে লিখলাম। এখন যদি আমার এই ভর যদি আমার 10 কেজি হয়, উচ্চতা যদি আমার 10 মিটার হয়, তাইলে আমার এই বিভব শক্তি কত হবে? আমরা ইপি সমান আমরা লিখতে পারবো 10 কেজি ইন্টু 9.8 এম এস টু দি পাওয়ার -2 ইন্টু এস এর মান কত? এস এর মান আমরা লিখছিলাম 10 মিটার। 10 মিটার এটা গুণ করলে আমার যা হয় তত জোর। আমরা ক্যালকুলেটর দ্বারা গুণ করবো 10 ইন্টু এত ইন্টু এত, যেটা হবে তত জোর। তাইলে আমরা বিভব শক্তি পরিমাপ করতে পারলাম কিসের মধ্যে? এটা আমার অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ ত্বরণ যেখানে কাজ করবে সেটা এরকম। আবার দেখো, যদি আমার এখানে একটা স্প্রিং হয়, এটা একটা স্প্রিং, এখন এই দিক থেকে যদি আমি বল প্রয়োগ করি, স্প্রিংটা এদিকে সরে আসবে। মনে করি এই সরে আসার পরিমাণ হলো 0.1 মিটার, 0.1 মিটার। সেই ক্ষেত্রে এই স্প্রিংয়ের ক্ষেত্রে তার বিভব শক্তি হবে হাফ কে এক্স স্কোয়ার। এখানে এই কে কে বলা হবে স্প্রিংয়ের ধ্রুবক। স্প্রিংয়ের ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে এবং তার একক হলো জুল, এম টু দি পাওয়ার -6 জুল পার মিটার স্কোয়ার। তাহলে আমরা বুঝলাম যখন স্প্রিং হবে তার বিভব শক্তি হবে কত? হাফ কে এক্স স্কোয়ার। আর যদি আমার অভিকর্ষ বলের প্রভাব হয় তখন হবে কি? এম জি এইচ। এবার এটার জন্য যদি আমরা একটা ব্যাখ্যা দিই যে একটা স্প্রিং আছে, তার ধ্রুবক হলো আমার 1 লক্ষ 1 2 3 4 5 এত জুল এম, এত জুল পার মিটার স্কোয়ার। এবং এটা যদি এই যে আমার এক্স সরণ যদি হয় 0.1 এম, তাইলে আমার এই ক্ষেত্রে আমার বিভব শক্তি হবে এত ইন্টু 1 2 3 4 5 ইন্টু 0.1 জুল।
তাহলে আমরা বুঝতে পেরেছি স্প্রিং এর ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করব, আর নরমালি যদি অভিকর্ষ বলের উপর হয় আমরা ওই সূত্র ব্যবহার করব। তাহলে এখান থেকে আমরা বিভব শক্তির রাশিমালা বাইর করতে পারলাম এবং বিভিন্ন মানে আমরা বিভব শক্তির হিসাব করতে পারব। এবার আসো যে স্প্রিং এর ক্ষেত্রে যেটা বিভব শক্তি এটা বুঝবো কিভাবে। আমরা যখন একটা স্প্রিংয়ে চেপে ধরি, এটা যখন একটু ডিসপ্লেসড হবে, মানে একটু 0.1 মিটার সরণ হলো, যখন আমরা ছেড়ে দিই সামনে যদি একটা বস্তু তাকে সে ধাক্কা দেয়, তাহলে সে কাজ করার সামর্থ্য অর্জন করেছে। এখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারলাম কি এখানে শক্তি সঞ্চিত ছিল। তাইলে আমরা এখন বিভব শক্তি জানলাম এবং গতি শক্তিও জানলাম। এখন আমরা এই শক্তির রূপান্তর, যা আমরা জানি শক্তির উৎস দুইটা, একটা হলো অনবায়নযোগ্য শক্তি, আরেকটা হলো নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি যেগুলা, যেমন গ্যাস, কয়লা, নিউক্লিয়ার, তেল ইত্যাদি। আর নবায়নযোগ্য জলবিদ্যুৎ, তারপরে আমরা জানি বায়ু শক্তি, সৌরশক্তি, জিওমাস ইত্যাদি। এখন অনবায়নযোগ্য কোনগুলো? যেগুলোকে আমরা তৈরি করতে পারবো না, এটি একদিন পৃথিবীতে শেষ হয়ে যাবে। আর নবায়নযোগ্যগুলোকে আমরা আস্তে আস্তে তৈরি করতে পারি। যেমন বিদ্যুৎ, আমরা দেখছি কিছুদিন পর পর পাওয়ার প্ল্যান্ট, নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এবং সেখান থেকে নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুগ হচ্ছে। সৌরশক্তি আমরা সূর্য থেকে পাচ্ছি, সূর্য পৃথিবী যতদিন আছে সূর্য থাকবে, তাহলে এটা শেষ হবে না। তাহলে এগুলো হলো কি আমার নবায়নযোগ্য শক্তি। এখন এই শক্তির বিভিন্নভাবে রূপান্তর, যে রূপান্তরটুকু আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি। যে দেশে শক্তির যত ব্যবহার হয়েছে সেই দেশ তত বেশি উন্নত। এখন এই শক্তির ব্যবহার পৃথিবীর পরিবেশের উপরে একটা বিশেষ প্রভাব ফেলেছে। এখন কি ধরনের আমরা বলতে পারি যে আধুনিক সভ্য জগতে শক্তি হলেই মানুষ ব্যবহার করবে না, কারণ তারা প্রকৃতির সাথে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় না, একটা সুন্দর ভারচুক্য পৃথিবী চায়। যেমন আমরা তেল, গ্যাস এবং নিউক্লিয়ার শক্তি এগুলো ব্যবহার করি আমরা। এগুলো আমাদের কি করে কয়লা পরিবেশের উপর বিশেষ দূষণ সৃষ্টি করে। যেমন তেল, গ্যাস, কয়লা পুড়ে যদি আমরা তাপ শক্তি নিই, এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৃথিবীর তাপমাত্রাকে ধরে রাখতে পারে, ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং পৃথিবীর 2 মেরুতে যে প্রচুর পরিমাণে বরফ জমে আছে, এই বরফগুলো কি হবে, গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, ফলে পৃথিবীর নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং সেখানে কৃষি জমির উপর লবণাক্তের প্রভাব পড়ছে এবং পরিবেশের উপর কি একটা মারাত্মক হুমকি পড়ছে। তো এই একটা সমস্যার মধ্যে আমাদের বাংলাদেশও আছে। বাংলাদেশেরও নিম্ন অঞ্চলগুলো এক সময় হয়তো সেই 2 মেরুর পানি এসে ডুবে যেতে পারে। তা এর জন্য বিশ্বের সব দেশেই এই যে গ্যাস নিঃসরণ হয়, এই ধরনের শক্তি ব্যবহার করে, দ্রব্য ব্যবহার করে তারা শক্তি সংরক্ষণ করতে চাচ্ছে, ব্যবহার করতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে পৃথিবীতে যে লুকায়িত শক্তি আছে, ওই যে শক্তি আমাদের পরিবেশের উপর প্রভাব কম ফেলে, তাদেরকে দিয়েই কি আমরা যেন শক্তি ব্যবহার করি। অপরপক্ষে নিউক্লিয় শক্তি, যেটা আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে না, তারপরও পৃথিবীর উপর তার একটা মারাত্মক ঝুঁকি রয়েই যায়। এরকম করে সেটা আমরা বলতে পারি যে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে শক্তি উৎপন্ন করা হয় সেটা বর্তমান প্রকৌশলগত দিক থেকে অনেক নিরাপদ, কিন্তু সেখানে যে সমস্ত দ্রব্যগুলি ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় পদার্থ, এগুলোকে নিরাপদে রাখার জন্য লক্ষ লক্ষ বছর ধরে সংরক্ষণ করতে হয়, যা পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকি। তাছাড়া আধুনিক প্রযুক্তির কারণে যদিও নিউক্লিয়ার কেন্দ্র অনেক সুরক্ষিত, কিন্তু মানুষের ভুল করতেই পারে, মানুষের চালাতে গিয়ে ভুল এবং প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে এর বিস্ফোরণ পৃথিবীর পরিবেশের উপর ভয়াবহ দুর্ঘটনা সৃষ্টি করে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি সোভিয়েত ইউনিয়নের যে চেরনোবিলের ঘটনা এবং জাপানের ফুকুশিমার দুর্ঘটনা, এগুলো নিউক্লিয় শক্তির অপব্যবহার বা শক্তির ব্যবহার করেই এই দুর্ঘটনাগুলি হয়েছে। তাছাড়া আমরা যখন বিদ্যুৎ
উৎপন্ন করি জল থেকে, জলবিদ্যুৎ, সেখানে যখন আমরা বাদ দিয়ে পানিকে ফুলাই, সেই ক্ষেত্রে একদিকে পানি ফুলে যায়, প্লাবিত হয়, সে অন্যদিকে স্রোত কমে যায়, এখানেও একটা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া করছে। এখন প্রশ্ন হতে পারে যে শক্তি রূপান্তর আমাদের পরিবেশের উপর কীরকম প্রভাব ফেলছে। এটা 2 নম্বরের প্রশ্ন, অনুধাবন করে তোমরা এভাবে লিখবে। এবার আসো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, শক্তির নিত্যতা। আসলে শক্তির নিত্যতা কি? শক্তির নিত্যতা সূত্র বলা যাবে, যা আমরা আগে বলেছিলাম যে শক্তির ধ্বংস নাই বা বিনাশ নাই, তাকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা যায় মাত্র। এটাকে শক্তির অবিনশ্বর বলা হয়। আমরা প্রথম তার একটা থিওরিটিক্যালি প্রমাণ দেব, পরবর্তীতে আমরা কিভাবে পরীক্ষায় প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায় সেট করে সেই জিনিসটা আমার এই আলোচনায় থাকবে। তোমরা খাতা নিয়ে থাকবে এবং অত্যন্ত মনোযোগের সাথে এই প্রসিডিউরটা লক্ষ্য করবে। আমরা এখন যে জিনিসটা আলোচনায় যাচ্ছি সেটা হলো শক্তির নিত্যতা সূত্র। খেয়াল করবে, এটা ধরো ভূমি, পৃষ্ঠ হলো সি, এখানে উচ্চতা, আমরা উচ্চতা ধরলাম এইচ, এখানে একটা বস্তু রাখছি এম, এটা এ বিন্দু, এখানে একটা বিন্দু আছে বি, ওই স্থানের অভিকর্ষ ত্বরণ হলো জি। মনে করি এম্বরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ সি থেকে এই উচ্চতায় এ অবস্থানে তোলা হয়েছে। এ অবস্থানে বস্তুটি আমার কি আছে? স্থির। তাইলে এ অবস্থানে গতিশক্তির পরিমাণ ই কে, মানে কাইনেটিক এনার্জি ইন দ্য পয়েন্ট অফ এ হলো কত? 0। যেহেতু স্থির, এ অবস্থানে বিভব শক্তির পরিমাণ আমরা কি লিখবো? আমরা বলছিলাম ভর অভিকর্ষ ত্বরণ ইনটু উচ্চতা। এখন যদি লিখি টোটাল এনার্জি ইন দ্য পয়েন্ট অফ এ, দুইটার যোগফল 0 প্লাস mgh সমান mgh, 1 নম্বর সমীকরণ। এখন এই বস্তুটিকে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে নিচে পড়তে দেওয়া হলো, ফলে এই বস্তুটি x দূরত্ব অতিক্রম করে b অবস্থানে আনলো। এই বি অবস্থানে বস্তুটির গতিশক্তিও থাকবে, বিভব শক্তিও থাকবে। কেননা যেহেতু বি বিন্দুটি ভূমি থেকে উপরে আছে, তাই তার বিভব শক্তি আছে, আর অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে তার গতিশক্তি আছে। আমরা আলাদা আলাদা এই বিভব শক্তি এবং গতিশক্তি হিসাব করে যোগ করে দেখব প্রথমটার সমান আছে কিনা। খেয়াল করো যে আমরা যদি লিখি বি বিন্দুতে গতিশক্তি, এই বি বিন্দুতে গতিশক্তি কত হবে? ই কে বি, আমরা জানি গতিশক্তি সূত্র কি? হাফ এম ডি স্কয়ার। তাহলে হাফ এম বি স্কয়ার মানে ইউ স্কয়ার প্লাস 2g, এখানে সরণ হলো কত? x। মনে রাখবে গতিশক্তি হিসাব করার সময় যেখান থেকে পড়তেছে মানে উপর থেকে হিসাব করব, আর বিভব শক্তি হিসাব করার সময় আমরা ভূমি থেকে কত উপরে আছে সেটা আমরা বিবেচনায় আনব। তাহলে হাফ এম ইউ স্কয়ার প্লাস 2g x। এখানে যেহেতু এই অবস্থানে বস্তুটি স্থির ছিল, তাহলে তার আদিবেগ ছিল 0, তাহলে এটা 0 হয়ে গেলে আমরা কত থাকলো? হাফ এম ইনটু 2g x সমান হলো mg x। এটা দিলাম, এটা গেল আমার গতিশক্তি। এবার আসো বিভব শক্তি। বিভব শক্তিকে আমরা কি লিখবো? ইপি সমান ভর অভিকর্ষ ত্বরণ এই উচ্চতা। উচ্চতা পুরাটা ছিল h, কিন্তু নেমে গেছে কতটুকু? x। তাহলে h মাইনাস x, তাহলে টোটাল কত হলো? mgh মাইনাস mgx। এখন আমরা যদি লিখি টোটাল এনার্জি ইন দ্য পয়েন্ট অফ বি, এটা ছিল আমার বি বিন্দুতে গতিশক্তি, এটা হলো বি বিন্দুতে বিভব শক্তি। বি বিন্দুতে মোট শক্তি, গতিশক্তি ছিল কত? mgx, বিভব শক্তি ছিল mgh প্লাস mgx। এখন এটা মাইনাস mgx, এই দুটা বাদ গেলে আমার থাকে কত? mgh। তাহলে এখানেও পাইলাম mgh, এখানেও পেলাম আমরা কে? তাহলে এই দুই ক্ষেত্রে কি দেখতে পাইলাম? যে টোটাল শক্তির কোনো পরিবর্তন হয়নি। গতিশক্তি
বাড়তেছে, বিভব শক্তি কমতেছে, কিন্তু তার টোটাল যোগফল সমান আছে। আমরা যদি আরেকটা বিন্দু নিয়ে বিবেচনা করি, সি বিন্দু নিয়ে, যে সি বিন্দুতে গতিশক্তি ই কে সি আমরা জানি কি হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ারের মান কত, ই স্কোয়ার প্লাস 2g এইচ। এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট হবে, সরণ হবে এ থেকে সি পর্যন্ত এইচ। তাহলে এখানে কত হলো, এটা 0, আদিবেগ 0, তাহলে হাফ এম জি এইচ। এখানে একটা 2 আছে, এই 2 কাটা গেল, তাহলে এম জি এইচ। তাহলে দেখা গেল এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি এবং ভূমিতে স্পর্শ করার মুহূর্তের মোট শক্তি সমান। তাইলে এখান থেকে আমরা বলতে পারি যে কি শক্তি রূপান্তর হয়েছে, গতিশক্তি থেকে বিভব শক্তি থেকে গতিশক্তি হয়েছে, কিন্তু টোটাল শক্তির কোনো পরিবর্তন হয় নাই। অতএব শক্তির নিত্যতার সূত্রটি প্রমাণ হলো। এবার এটা ভাষাগত প্রমাণ, কিন্তু আমাদের পরীক্ষার খাতায় যে উচ্চতর দক্ষতায় থাকবে এরকম হতে পারে যে 5 কেজি ভরের, এখানে আমি এটা বল দিলাম 5 কেজি ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 100 মিটার দূরে উচ্চতায় তোলা হবে। বস্তুটা এখানে স্থির ছিল, এখানে লিখে দিলাম স্থির, ভাষাগতভাবে বলতে পারে। আর এখানে 30 মিটার দূরত্ব অতিক্রম করে এই বি বিন্দুটা আনা হবে। এখন বলল যে এই যে ঘটনাটা ঘটলো, এখানে এ বিন্দুর বিভব শক্তি কত, এ বিন্দুর মোট শক্তি কত, বি বিন্দুর গতি শক্তি কত, বি বিন্দুর মোট শক্তি কত, সি বিন্দুর গতি শক্তি কত, সি বিন্দুর বিভব শক্তি কত, সি বিন্দুর মোট শক্তি কত, সবগুলো আমরা হিসাব করতে পারবো। অতঃপর প্রশ্নটা যদি নর্মালি হয় বলবে যে বি বিন্দুর গতি শক্তি বাহির করো। উচ্চতর দক্ষতায় দিল উক্ত ঘটনা শক্তি সংরক্ষণের সূত্রকে সমর্থন করেছে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এটা খুব মনোযোগ দিয়ে দেখবে এবং বিভিন্ন মান দিয়ে তোমরা এটা প্র্যাকটিস করবে। তাইলে কি হবে যে পরীক্ষাতে যে কোনো মান দিয়ে তোমাকে দেওয়া হোক, তুমি তার একটা সমাধানে যাবে। এবং তার সাথে রিলেটেড আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমার এইটার সাথে সম্পৃক্ত থাকবে। তোমরা অবশ্যই খাতা কলম রেখেছো। যা আমরা বলবো এখানে বস্তুর ভর কত 5 কেজি, তারপরে বলেছিলাম যে উচ্চতা কত 100 মিটার, তারপরে আসো অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, জি এর মান 9.8 m⁻²। এবার আসো আমরা যদি বলি যে আমার বি বিন্দুতে গতিশক্তি, আমি প্রথম বলছিলাম গতে যে বি বিন্দুতে গতিশক্তি, তাহলে বি বিন্দুতে গতিশক্তির সূত্র কি আমরা জানি, হাফ, ওইভাবে লিখি ই কে বি সমান কত হাফ এম বি স্কোয়ার। এখন এই হাফ এম বি স্কোয়ারের মান কত, বি স্কোয়ার প্লাস 2g। এখানে এইচ কত, এখানে যদি এইচ হলে 100, কিন্তু সরণ x ইকুয়াল টু কত 30 মিটার, তাহলে এখানে 30 x, তাইলে হাফ ইন্টু এম এর মান 5, 0 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 30। আমার হিসাব করে যা হয় এটা হবে কি আমার গতিশক্তি এত যোগ। বুঝতে পেরেছ? হাফ এম বি স্কোয়ার। আমরা কিন্তু সুবিধার জন্য বি স্কোয়ারের মানটা আলাদা হিসাব করে নিতে পারতাম, আইনা এখানে ডাইরেক্ট বসাতে পারতাম। তাহলে আমরা গতিশক্তি বাই করতে পেরেছি। এবার আসো এটা আমার 3 নম্বরের জন্য হয়ে যাবে গতিশক্তি বাই করে। এবার যদি আমাকে বলে যে উক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণের সূত্রকে সমর্থন করে কি গাণিতিক ব্যাখ্যা দাও, এই ক্ষেত্রে আমার প্রথমেই আমরা বাইর করব যে এ বিন্দুতে বিভব শক্তি কত, ই পি এ আমরা জানি কি এম জি এইচ, এম এর মান কত 5, 9.8, এস এর মান কত পেয়েছিলাম 100, টোটাল হয়ে গেল আমার যোগ। তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা যোগ করবে, করার পরে আমার সত্যতা প্রমাণ করে এটা একটা রেজাল্ট পেয়ে যাব। আবার লেখো ই কে এ, সেখানে ছিল 0, তাহলে টোটাল এনার্জি টি ই এ দুইটা যোগ করলে এখানে যা পেলাম এই মানটা আসবে 5 ইন্টু 9.8 ইন্টু 100 জুল, যা হলো তোমরা লিখে দিবা বাস। এবার প্রথম ধাপ গেল। এবার লিখবা
বি বিন্দুতে গতিশক্তি ই কে বি আমরা এখানে বাইর করেছি। এখানে আমরা পেয়েছিলাম কত, দেখো এটা যদি আমরা এটা কেটে দিই তাহলে থাকবে 5 ইন্টু 9.8 ইন্টু 30 জুল। এখন যদি টোটাল এনার্জি বলি টি ই ইন দ্য পয়েন্ট অফ বি, তাহলে আমরা টি এটা হলো ইকে টোটাল এনার্জি, এটা পেয়েছিলাম কি আমরা বিভব শক্তি ইন দ্য পয়েন্ট অফ এ। তারপরে বের করছি আমরা এই এ বিন্দুর কি পেয়েছিলাম, এটা গতিশক্তি, এটা পেয়েছিলাম টোটাল এনার্জি। এবার টোটাল এনার্জি ইন দ্য পয়েন্ট অফ বি হবে কত, এই দুটার যোগফল। আমরা এখানে গতিশক্তি পেয়েছিলাম যেটা, এটা এখানে আমরা কাইনেটিক এনার্জি এটা বের করে দিই, বিভব শক্তি ই পি ইপি ইন দ্য পয়েন্ট অফ বি এম জি এইচ। এস এর মান কত ছিল 100, আসে গেল 30, তাইলে 5 ইন্টু 9.8 ইন্টু 70 জুল। তাইলে আমরা টোটাল এনার্জি যদি যোগ করি, এটা আমরা এই দিকটা একটু মুছে ফেলি, দেখো টোটাল এনার্জি ইন দ্য পয়েন্ট অফ বি, ওই যে যা পেয়েছিলাম টি টোটাল এনার্জি, এখানে দুটার যোগফল টোটাল এনার্জি ইন দ্য পয়েন্ট অফ বি হবে কত, ই কে বি যোগ ই পি বি। তাহলে এই দুটা যোগ করব, যোগ করে যা পেলাম সেখানে রাখবো। আবার যাব সি বিন্দুতে বিভব শক্তি ই টি ইন দ্য পয়েন্ট অফ সি এম জি এইচ 5 ইন্টু 9.8 ইন্টু এস এর মান কত 100 জুল। আবার দেখো গতিশক্তি, ভুল হয়েছে একটু, সরি, আমরা এই জায়গাটা একটু খেয়াল করো। আমরা সি বিন্দুতে গতিশক্তি ই কে সি কত, হাফ এম বি স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ। এখন দেখো এই হাফ ইন্টু 5 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 100, যা হলো 5 ইন্টু 9.8 ইন্টু 100 জুল। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। আর বিভব শক্তি ই টি সি এম জি এইচ, এখন ভূমিতে স্পর্শ করার মোট উচ্চতা কত, এখানে কাছে এসে গেল 0, তাহলে হবে কত এম জি ইন্টু 0 হবে 0। তাহলে টোটাল এনার্জি দুটার যোগফল। তাহলে দেখো এখানে যেটা পেয়েছি, এখানে দুটার যোগফলতে পেয়েছি, এই দুটার যোগফল আমরা তা পাবো। যদি তিনও বিন্দুতে এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি সমান হয়, তখন আমরা সিদ্ধান্ত নিব যে শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকলো যে 5 কেজি বরের একটা বস্তুকে ভূমি থেকে 100 মিটার দূরে তোলা হলো, ওই অবস্থায় বস্তুটি স্থির আছে। তারপরে তোমাকে দুইটা দিল কাজ কাকে বলে, তারপরে দিল কর্মদক্ষতা 30% বলতে কি ব্যাখ্যা করো, তারপরে বললো বস্তুটিকে স্থির অবস্থান থেকে 30 মিটার অতিক্রম করে বি অবস্থানে আনা হলো, ওই বিন্দুতে গতিশক্তি কত। তখন আমরা ওই বি বিন্দুর গতিশক্তি এখানে বাইর করছি, সেটা বাইর করতে হবে, 3 নম্বরে চলে গেল। তারপরে বললো উক্ত ঘটনা ভরবেগে শক্তির সংরক্ষণের সূত্রকে সমর্থন করে কি গাণিতিক ব্যাখ্যা দাও। তখন তুমি এ বিন্দুর মোট শক্তি বাইর করবো যেভাবে করেছি, বি বিন্দুর গতিশক্তি বাইর করব, বি বিন্দুর বিভব শক্তি বাইর করব, বি বিন্দুর টোটাল শক্তি বাইর করব। অথবা আবার সি বিন্দুতে এসে তার বিভব শক্তি বাইর করব, গতিশক্তি বাইর করব এবং সেটা টোটাল শক্তি বাইর করব। বাইর করার পরে যখন তিনও অবস্থানের শক্তি কি আমার সমান হবে, তখন আমরা সিদ্ধান্ত দেব উক্ত ঘটনাটি শক্তি সংরক্ষণের সূত্রকে সমর্থন করে
এইরকম প্রশ্ন প্রায় আমাদের এসএসসিতে সিলেকশন হয়। এবার আসো গতে অর্থাৎ উচ্চতর দক্ষতায় আরও একটু প্রশ্ন হতে পারে যে এইরকম উদ্দীপকই হবে, সেখানে বলা থাকলো যে কত উচ্চতার গতিশক্তি বিভব শক্তির সমান হবে, কিংবা গতিশক্তি বিভব শক্তির 3/1 হবে ইত্যাদি। এরকম সমস্যার ক্ষেত্রে আমরা কি বিবেচনা করব? খুব সহজ, যে আমরা বলবো যে এখানে যদি ফিক্স দেওয়া থাকে, মনে করি এই সূত্রটায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে, তাহলে আমি এই সূত্রটার বিভব শক্তি কত mgh, আবার এই সূত্রটায় গতিশক্তি কত হবে 12 mv², এটা হলো ek ep, আর এটা হলো ek। এখন এখানে আমার এই মান বাইর করে নেব, এগুলোর মান m এর মান দেওয়া থাকবে, g এর মান দেওয়া থাকবে, s এর মান দেওয়া থাকবে না। যদি আমার এই পুরাটা 100 হয়, এই পুরাটা যদি আমার 100 হয়, তাহলে এখানে যদি আমি এই সূত্রটা ধরি, এটা কত হবে 100 মাইনাস h। আবার এই সূত্রটায় আমি এখানে আবার এই গতিশক্তি বাইর করব, এই দুইটা এই সূত্রতে বসাই। এখানে v² এর মান কত হবে, v² এর মান হবে কত দেখো mu² প্লাস 2gh। এখানে দেখো এখান থেকে এইটুকু সরণ বসে, এইটুকু সরণ কতটুকু, যে এখানে ছিল আমার 100, সে এখন আছে এখানে আমার আছে কত h, এখানে হবে আমার কত। এখন এখানে ইউর মান 0, তাহলে ek কত mgh। এখন যদি বলে যে গতিশক্তি বিভব শক্তির সমান, তার মানে কি ep সমান সমান ek, এটা আমরা বুঝতে পেরেছি যে যদি গতিশক্তি বিভব শক্তি সমান বলে তাহলে ep ek। যদি বলে বিভব শক্তি গতিশক্তি 3/1, তাহলে এখানে 1/3। যদি বলে 3 গুণ, তাহলে এখানে 3। তাহলে আমাকে যেটা বলে প্রশ্নতে যেরকম থাকবে এরকম বসাবো, বসানোর পর আমরা একটা সাধারণ সরল করব, সরল করলে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবো। এবার তোমরা খেয়াল করো, আমরা যদি বলি যে কত উচ্চতা সমান হবে, তাহলে ekp এর মান কত পেয়েছিলাম mg * 100 মাইনাস h, আর এটার মান পেয়েছি কত mgh। দুদিকের mg বাদ যায়, গেলে থাকবে কত 100 মাইনাস h সমান h। তাহলে সুতরাং h কত 50 মিটার। অতএব 50 মিটার উপরে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। আমরা একটা ঘটনা ধরে নিয়েছি যে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কত উচ্চতা। আমরা এই প্রবলেমটা সমান না বলে আমরা একটু অন্যভাবে দিতে পারতাম, যে গতিশক্তি বিভব শক্তি 3 গুণ, অথবা বিভব শক্তি গতিশক্তি 3/1, যেভাবে আমরা প্রশ্ন মতে লিখে ওই শর্তটা এই সমীকরণে বসাই দেব। তারপরে মান বসিয়ে আমরা হিসাব করলে কি আমরা পেয়ে যাব কত উচ্চতায় কি নির্ধারণ করতে বলা হয়েছে। এই আলোচনাটুকু আমাদের এসএসসি সৃজনশীলের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য খুব দরকার। এবার আসো আমরা পরবর্তী যে টপিকটা রয়ে গেছে আমার আলোচনা, যে ক্ষমতা। ক্ষমতা জিনিসটা কি দেখো, আগে একটু বুঝি আমরা যে একটা ইঞ্জিন টি সময় ধরে টি সেকেন্ডে ডাব্লিউ জোল কাজ করে, তার ডাব্লিউ পরিমাণ জোল, এখানে জোলের ডাব্লিউর মান একটা হইতে পারে 100, 150, 50 যাই হবে, টি সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড যাই হলো, সে ডাব্লিউ জোল কাজ করে। তাহলে 1 সেকেন্ডে সে কাজ করবে কতটুকু W/T, তাহলে T হবে W/T। তাহলে অর্থাৎ ক্ষমতা W/T। তাহলে তার সংজ্ঞাটা যদি আমরা দিই, যে এক বস্তু বা ইঞ্জিন বা যাই হোক একক সময়ে যে কাজ করে তাকে ক্ষমতা বলে। এখন ক্ষমতার একক কি, যে আমরা এখানে দেখতে পাইছি যে কাজের একক জোল, সময়ের একক সেকেন্ড, আমরা দুইটা একসাথে লিখতে পারবো কি জোল পার সেকেন্ড। এখন এই দুইটাকে একসাথে বলা হয় ওয়াট, তাহলে আমরা এখন লিখতে পারবো 1 ওয়াট সমান 1 জোল পার সেকেন্ড। ক্লিয়ার? 1 ওয়াট সমান 1 জোল পার সেকেন্ড। তাহলে ওয়াট যেই কথা, জোল পার সেকেন্ড একই জিনিস। তাইলে আমরা কি জানলাম, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার একক
এবং ক্ষমতার মাত্রা আমরা এখান থেকে বাইর করতে পারবো। যেমন কাজের মাত্রা কি, কাজের মাত্রা আমরা গত ক্লাসে বাইর করি m l স্কয়ার t⁻², কিন্তু এখানে একটা টি আছে, তাহলে তার নিচে আরেকটা টি থাকবে, তাইলে আমরা ক্ষমতার মাত্রা যদি আমরা 2টা লিখি তাইলে কি হবে দেখো, m l² t⁻²। এই ক্ষমতা একটি কি স্কেলার রাশি, ক্ষমতা একটি স্কেলার রাশি এবং ক্ষমতা একটা লব্ধ রাশি। এরকম দেখো ক্ষমতার মধ্যে কি আছে, আমরা ক্ষমতার মধ্যে ক্ষমতাকে বাংলা কি পাবো, P = কাজ Fs, F = mas, তারপরে আমরা লিখি ভর ইনটু ত্বরণ, ত্বরণ ইনটু সরণ, আবার লিখতে পারবো ভর ইনটু ত্বরণ, ত্বরণ মানে কি সরণ বাই Fs/t। তাহলে এখানে একটা টি আছে, তাহলে এটার নিচে একটা সময় আছে, সময়, তাহলে ভর ইনটু সরণ ইনটু সরণ, নিচে লেখা যাবে সময় স্কয়ার ইনটু সময়, তাহলে আমরা এখন লিখবো m সরণ সরণ l², এখানে আছে কত, নিচে হলো কত t³, তাইলে m l² t⁻²। যদি বলা হয় যে ক্ষমতার মাত্রা কি ডাইরেক্ট লেখা, মাত্রাটি বাইর করো, তাহলে বাইর করতে হবে। এটা করার উদ্দেশ্য হলো যে আমাকে বললো যে ক্ষমতা একটি লব্ধ রাশি, তাহলে আমরা এটা বাইর করে বলবো যে ক্ষমতা ভর সরণের স্কয়ার এবং সময়ের বর্গের সমষ্টি, অতএব ক্ষমতা একটা কি লব্ধ রাশি। এবার ক্ষমতার একটা যদি 1000 ওয়াট হয় তখন আমরা তাকে কিলোওয়াটও বলে থাকি। এখন আসো ক্ষমতা নির্ণয় করতে পারবো। আমাদেরকে বললো যে একটা ইঞ্জিন 10 কেজি পানি 3 সেকেন্ডে 40 মিটার উপরে তুলতে পারে। ইঞ্জিনটির ক্ষমতা কত? একটা ইঞ্জিন 10 কেজি পানি 3 সেকেন্ডে 40 মিটার উপরে তুলতে পারে, ইঞ্জিনটির ক্ষমতা কত? তাহলে আমরা দেখো এখানে আমরা লিখব m সমান কত, 10 কেজি, t = 3 সেকেন্ড, h = 40 মিটার। এখন আমরা জানি P = W/T, W = mg/t, m এর মান 10, 9.8 × 40, নিচে হলো কত 3, তাহলে আমরা এটা হয়ে যাবে কি ওয়াট, এত ওয়াট। আমরা ক্ষমতা বাইর করতে পেরেছি। আবার দেখো এই সমীকরণটা আমার অনেক কাজে আসবে, এই এক্সপ্লেনেশনটা খুব মনোযোগ দিয়ে দেখবে। এখন যেটা আলোচনা করব যে আমরা ক্ষমতা বাইর করতে বলেছি, একটা ক্ষমতা দেওয়া থাকতে পারে, সেখান থেকে ভর বাইর করা যাবে, উচ্চতা বাইর করা যাবে, সময় বাইর করা যাবে। এই জিনিসটা একটু ব্যাখ্যা করি যে আমরা জানি P = কত, mgh/t, আমরা এখান থেকে এটা লিখলাম। তাহলে এখন আমাকে যদি T বাইর করতে বলে, T = mgh/p বাইর করা যাবে। যদি G বাইর করতে বলে তাহলে কত হবে দেখো, P × T, নিচে হবে কত mh। যদি আমাকে উচ্চতা বাইর করতে বলে, সেম জিনিস, উচ্চতা যদি বাইর করতে বলে তাহলে h = P × T / mg। তাহলে এই সমীকরণ থেকে আমাদের এতগুলা অজানা রাশির মান বাইর করতে পারবো। এই জিনিসটা আমাদের বেশি উপকার হবে নৈর্বৃত্তিকের জন্য, কারণ এত সময় থাকে না, ছোট্ট একটা জিনিস দেওয়াতে খুব কম সময় আমরা ক্যালকুলেটরের মান বসে এগুলো আমরা বাইর করে ফেলতে পারবো। এবার ক্ষমতার সাথে আরেকটা সম্পর্কিত জিনিস দেখো, যে একটা ইঞ্জিনের ক্ষমতা আর সময় দেওয়া আছে, তার সে কতটুকু কাজ করতে পারবে। তাইলে আমি কাজের পরিমাণ W আর ক্ষমতা হলো P, নিচে T, তাহলে W = P × T, এটা হলো কি তার কাজের পরিমাণ। এটা বলার উদ্দেশ্য হলো, কারণটা আমি বলবো যে আমরা একটা ইঞ্জিনের ক্ষমতা যত, ঠিক
100% ক্ষমতা সে কাজ করতে পারে না, কিছু কিছু তার শক্তি কি অপচয় হয়। তাহলে এখানে তার সাথে রিলেটেড একটা কথা আসবে যে কর্মদক্ষতা কি। কর্মদক্ষতা হলো যে একটা ইঞ্জিন বা একটা বস্তু তার যে পরিমাণ কাজ করার কথা ছিল তার চেয়ে কি পরিমাণ কম করলো তার শতকরা হার। অর্থাৎ কর্মদক্ষতাকে আমরা এটা দ্বারা প্রকাশ করি, এটা খেয়াল করাও, কর্মদক্ষতাটা খেয়াল করবে, এটা সমান সমান লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট শক্তি ইন্টু 100%, ইন্টু 100%। এবার আমার হলো এটা ইজ ইকুয়াল টু লব্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। এখানে দেখি কর্মদক্ষতার কোনো একক নেই, কারণ দুইটা একই জাতীয় রাশির অনুপাত, দুইটা একই জাতীয় রাশির অনুপাত বলে কর্মদক্ষতার কোনো একক নাই। বুঝতে পেরেছ? এবার আসো যে এই সূত্রটা কখন ব্যবহার করবে, এটা কখন ব্যবহার করবে। এখন আমাকে দেওয়া আছে একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 2 কিলোওয়াট। ইঞ্জিনটি 10 কেজি ওজনের একটা বস্তুকে 10 মিটার উপরে তুলতে 2 সেকেন্ড সময় লাগে। এখন তার কর্মদক্ষতা কত? এখানে খেয়াল করতে তোমরা দেখো, এখানে আমার এটা কর্মদক্ষতা দেওয়া আছে, কিন্তু এখানে এটা কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে। তাইলে আমি যদি এইটাতে বসাই প্রদত্ত ক্ষমতা, কিন্তু কার্যকর ক্ষমতা আমরা পাইছি এখানে পাই নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কার্যকর ক্ষমতা বাই করতে পারবো কিভাবে? কার্যকর ক্ষমতা এটা যদি দিই পি ই আর এটা যদি দিই পি আউট mgh/t, তাহলে m এর মান এটা বসে, t এর মান 2 বসে আমরা পাবো। এই মানটা আমি এখানে বসাই দেব, আর এখানে 2 কিলোওয়াট দ্যাট ইজ 2 * 1000 সমান 2000 ওয়াট, এটা আমরা এখানে বসাই দেব। বসাই দিলে আমার লব্য ক্ষমতা কার্যকর ক্ষমতা হবে। আমরা কি পাবো? কর্মদক্ষতা পাবো এটা। আর যদি এই সূত্র ব্যবহার করতে চাই তাহলে দেখো এটা আমরা ব্যবহার করতে পারবো। কিভাবে করব? এখানে জিনিসগুলো আছে, আমরা জানি P = W/T, তাহলে W = P × T। এখানে P এর মান ছিল 2000 × T এর মান 2, এত যোগ। আবার আমি ওইখানে এটা হলো আমার P আউট, এটা W আউট, আর W ইন সরি এটা হবে ইন, আমরা প্রয়োগ করলাম। আর আউটটা কত পাবো? W আউট mgh। এখন m এর মান কত? আমরা ওখানে যা লিখেছিলাম mgh এর মান বসাবো। বসাই দিলে লব্য কার্যকর শক্তি এটা উপরে বসাবো, মোট শক্তি এটা পেয়েছি এটা এখানে বসাবো, ইন্টু 100%। ক্যালকুলেটর হিসাব করলে আমরা এটা পেয়ে যাব। তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকের আলোচনায় ছিল আমাদের শক্তির নিত্যতার সূত্র, যেখান থেকে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ, প্রথম প্রয়োগ তারপর উচ্চতর দক্ষতা হতে পারে, তারপরে ওইটা ব্যবহার করে কত উচ্চতায় সমান, দ্বিগুণ, অর্ধেক এরকম প্রবলেম দিতে পারে। আবার আমরা কর্মদক্ষতা বাইর করতে পারবো। কর্মক্ষমতা থেকে কর্মদক্ষতা কাকে বলে, কর্মদক্ষতা কীভাবে বাইর করা হয়। কর্মদক্ষতা দুটা সূত্র দিয়েছি, একটা হলো যদি ক্ষমতা দেওয়া থাকে, আরেকটা যদি শক্তি দেওয়া থাকে। তাহলে এই জিনিসটা আমরা খেয়াল করব। তো তোমরা এই জিনিসটা ভালো করে বই পড়বে এবং টেস্ট পেপারে বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রে এরকম সমস্যা আছে, সেগুলো তোমরা
নিজেরা প্র্যাকটিস করবে, সমাধান করবে, এবং যেখানে তোমরা আটকে পড়ো ওই অবস্থায় আমাকে বলবে, পরবর্তী ক্লাসে বা যখন আমরা আবার সামনাসামনি ক্লাস নেব আমরা সেটা তখন সমাধান করব। আশা করি তোমরা ভালো থাকবে। তোমাদের সুন্দর ও সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।